বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তৃতীয়বারের মতো আবারও আপনাদের সম্মুখে হাজির হলাম। নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আপনাদেরকে গত দুটি ক্লাসে ফার্স্ট এবং সেকেন্ড পার্টে আমি বাংলা ভাষা ইংরেজি ভাষার চেয়ে কঠিন না সহজ, অথবা ইংরেজি ভাষা বাংলা ভাষার চেয়ে কঠিন না সহজ, তার একটা তুলনামূলকভাবে সাধারণ মানসিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এবং এই ধারণাটা শুনতে এবং ভাবতে সহজ হলেও আসলে মানসিকভাবে চিন্তা করলে আমরা অনেক গভীরে পৌঁছতে পারি। এবং আমি দেখাবার চেষ্টা করেছি যে বাংলা ভাষা আমরা কত রকমের ভার্ব ইউজ করি, শুধু বর্তমান টেন্সেই বাংলা ভাষার কত রকমের ভার্ব ইউজ করি, কিন্তু ইংলিশে সেই ভার্বগুলা আমাদের কমই শিখতে হয়। সেই ক্ষেত্রে আমি বলেছি যে যদি ইংলিশ এবং বাংলা ভাষাভাষীর লোক না হয়ে অন্য শ্রেণীর বা অন্য দেশের ভাষাভাষীর লোক হয়ে থাকে, আর তাকে যদি বলা হয় যে আপনি বাংলা শিখবেন না ইংলিশ শিখবেন, তখন নিশ্চিতভাবে সেই লোকটি বলবে যে আমি ইংলিশ শিখব, কারণ ইংলিশ শিখতে গেলে ভার্ব কম মনে রাখতে হবে। শুধু তাই নয়, বাংলা ভাষায় বাংলা ভার্বের পাশাপাশি এটা একটি চলতি রূপ আছে এবং একটি সাধু রূপ আছে, এছাড়াও একটি আঞ্চলিক রূপ আছে, যা ইংলিশ ভাষায় সাধারণত আমরা যখন শিখি তখন সেই ধরনের কোনো রূপের অন্যান্য ধাপগুলা নাই, শুধু আমরা একটা ফর্মেই শিখি। যেমন আমরা গো শিখি, এই গো আমরা বাংলায় শিখি যাওয়া বা যাই বা গিয়াছি বা গিয়েছি বা যাচ্ছি, এই ধরনের আমরা রূপ শিখি, যা আমাদের বাংলা ভাষার ভাব শিখতে যে অনেকগুলাই জটিলতার মধ্যে আমরা পড়ে যাই। কিন্তু ইংলিশের মধ্যে এই বিষয়টা নেই। তারপরও মাতৃভাষা আমাদের প্রধান ভাষা বাংলা ভাষা, আমরা এই ভাষাকে শ্রদ্ধা করি, আমরা ভাষাকে অনেক ভালোবাসি। কেননা আমরা মাতৃভাষা চর্চা করি বলে এত জটিলতা যে আছে ভাষার মধ্যে তা আমাদের মনেই হয় না। তবুও আমরা মাতৃভাষার পাশাপাশি ইংরেজি ভাষা আমরা শিখতে যাচ্ছি। তো গত দুটো ক্লাসে আপনার নিশ্চয়ই মনে আছে যে ভাষার চলতি, ভাষার প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স এবং পার্টিসিপল টেন্স অনুযায়ী যে ফরমেশন আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, তার একটা ফিনিশড ফরমেশন বোর্ডে অলরেডি আমি লিখে রেখেছি, শুধু আপনাদেরকে আরেকবার পরিচয় করে দেওয়ার জন্য এবং কিছু নতুন কিছু শেখানোর জন্য। যাই হোক, আসুন আমরা রাইটিং বোর্ডে যাই। দেখা যাচ্ছে গো, এই গো মানে যাওয়া, এই যাওয়ার প্রেজেন্ট ফর্মটা হচ্ছে বাংলায় যাওয়া, যাই, যাও, যায়, যান, যা, যাস, যার ইংলিশের প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো। ঠিক তেমনি ইংলিশের পাস্ট ফর্ম ওয়েন্ট যখন হয় তখন এই যাওয়া হয়েছিল অর্থে আমরা বুঝি নেই। এবং আমি যখন ফার্স্ট পার্সনে বলি বাংলায় উত্তম পুরুষে, তখন গিয়াছিলাম। সেকেন্ড পার্সনে যদি বাংলায় বলি গিয়াছিলে, থার্ড পার্সনে গিয়াছিল, আর থার্ড পার্সনে এই বাকি সবগুলাই গিয়াছিলেন, গিয়াছিস, গিয়াছিলিস। ঠিক তেমনি গোয়ের পাস্ট পার্টিসিপল রূপে গন, গনের সাধারণ অর্থ যা হয়েছে, যাওয়া হয়েছে এই অর্থে। ঠিক তেমনি আমি দিয়ে বললে আমি গিয়াছি, তুমি গিয়াছো, সে গিয়াছে, গিয়াছেন, তিনি গিয়াছেন, তুই গিয়াছিস, তুই গিয়াছিলিস। আর এখানে বাড়তি যে ইংলিশের বিষয়টা আছে সেটা হচ্ছে যে গিয়াছি, এই গিয়াছিটা অনেক সময় চলতি ভাষায় গিয়েছি হয়ে যায়, গিয়েছি। তার মানে এখানে আরেকটু ঝামেলা আছে বাংলায় বিদেশিদের জন্য, আমাদের বাংলাদেশিদের জন্য নয়, বিদেশিদের জন্য ঝামেলা হচ্ছে যে তারা যদি শিখতে হয় গিয়াছি শিখবে না গিয়েছে শিখবে, তাদেরকে দুটো শিখতে হবে। সেই ক্ষেত্রে গিয়াছি এবং গিয়েছি এই দুটো শিখতে গেলে এখানে 7টা ফরমেশন আছে, আরো 7টা ফরমেশন চলে আসতেছে, তার মানে 14টা এখানেই হচ্ছে। ঠিক আছে, আমরা যদি এই ফরমেশনটা বাদ দেই তাহলে 7টা, আরো 7টা, আরো 7টা, 3 7 21টা ক্রিয়া, বাংলায় ক্রিয়া। এই 21টা ক্রিয়া শিখতে হবে 3টা টেন্সে, প্রেজেন্ট টেন্সে,
পাস্ট টেন্সে এবং পাস্ট পার্টিসিপল ফরমেশনে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এই তিনটায় মিলে 21টা ক্রিয়া শিখতে হবে, যার উল্টো দিকে ইংলিশ শিখতে হবে মাত্র গো, ওয়েন্ট, গন। তারপরে 3:21 এই 3:21 থেকে সহজে অনুমান করা যায় যে বাংলা ভাষা নতুন কেউ শিখতে গেলে তার জন্য এটা খুব ক্লামজি হবে, খুব জটিল হবে, খুব মনোযোগের প্রয়োজন হবে এবং সে সন্তর্পণে শিখতে হবে, নইলে কিন্তু বাংলা ভাষাটা যথাযথভাবে ব্যবহার করা যাবে না। ঠিক তেমনি আরেকটি বিষয় লক্ষ্য করার আছে যে ইংলিশের ভার্ব, যেমন মনে করেন ইংলিশ ভার্বটা আছে এখানে গো, বা আছে ওয়েন্ট, গো বা ওয়েন্ট। এই ভার্বটা গো বললে কে যায় সেটা বোঝা যায় না, ঠিক ওয়েন্ট বললে কে যায় সেটা বোঝা যায় না, যতক্ষণ পর্যন্ত গো বা ওয়েন্টের সামনে কোনো সাবজেক্ট না বসবে। এই সাবজেক্ট যতক্ষণ না বসবে ততক্ষণ পরিষ্কারই হয় না এদের অর্থটা কি করা যাবে। ঠিক তেমনি আই যদি বসাই আই গো তাহলে আমি যাই, আর আই ওয়েন্ট বসাই আই ওয়েন্ট আমি গিয়েছিলাম বোঝায়। কিন্তু বাংলায় এদিকে সুবিধা আছে, বাংলায় কোনো সাবজেক্ট ছাড়াই শুধু যাওয়া হয়েছিল, গিয়াছিলাম, এখানে আমি না লিখলেও এটা বোঝা যায় যেটা প্রথম পুরুষ, উত্তম পুরুষ। আমি গিয়াছিলাম বোঝাচ্ছে, গিয়াছিলে তুমি বোঝাচ্ছে, গিয়াছিলে ছিল সে বোঝাচ্ছে, তিনি গিয়াছিলেন সেটা বোঝাচ্ছে। অর্থাৎ ভার্বগুলো দেখলেই বোঝা যাচ্ছে, সাবজেক্ট বিহীন অবস্থায় ভার্বগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে এখানে কোনো সাবজেক্ট না থাকলেও সাবজেক্ট চেনা যায়, যেটা ইংরেজিতে চেনা যায় না। এই দিক দিয়ে বাংলা ভাষার এই একটা বিশেষ রূপ পরিগ্রহ যে সাবজেক্ট ছাড়াও ভার্বটা ইউজ করলে বোঝা যায় যে কোন পুরুষের কথা বলছে, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, মধ্যম পুরুষ। অর্থাৎ এইখানে আমরা ভার্বের মধ্যে সাবজেক্টকে অটোমেটিকলি চিনতে পারতেছি, কিন্তু ইংলিশে সেটা অটোমেটিকলি চেনা যাচ্ছে না। যেমন ওয়েন্ট বললে আই ওয়েন্ট হতে পারে, ইউ ওয়েন্ট হতে পারে, হি ওয়েন্ট হতে পারে। অতএব যতক্ষণ না আই ওয়েন্ট, ইউ ওয়েন্ট, হি ওয়েন্ট না লেখা হয় ততক্ষণ মধ্যে এটা কোনো অর্থ হবে না। কিন্তু বাংলায় আমি গিয়েছিলাম, তুমি গিয়েছিলে, সে গিয়েছিল বলে অর্থ হয়। আবার আমি তুমি বাদ দিয়ে যদি বলি গিয়েছিলাম তাইলেও কিন্তু আমি বোঝাচ্ছে, বাদ দিয়ে যদি বলি গিয়েছিলে তাইলে কিন্তু অর্থ বোঝাচ্ছে, গিয়েছিল বললে সে গিয়েছিল অর্থ বোঝাচ্ছে। সেদিক দিয়ে আমাদের এই ভাষাটা একটু বেশি মাত্রায় সমৃদ্ধ, এবং সমৃদ্ধ হলেই এটা শিখতে একটু জটিলতার ভাবে সৃষ্টি হয়। যাই হোক, এই হচ্ছে বাংলা এবং ইংলিশের মধ্যে শেখার জন্য যে পার্থক্যটুকু সেটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যারা ইংরেজি শিখতেছি তারা মোটেই ঘাবড়াবার বিষয় না যে ইংলিশ অত্যন্ত কঠিন ভাষা। আসলে ইংলিশটা আমাদের শিক্ষকরা সচরাচর আমরা যেভাবে শেখাচ্ছি সেই শিক্ষকরা অনেক কঠিনভাবে উপস্থাপন করতেছি শিক্ষার্থীর সামনে। আসলে ইংলিশটা কঠিনভাবে উপস্থাপন করার বিষয় না। অনেকে বলেন ইংলিশ শিখতে হয় নেটিভদের মতো, অর্থাৎ ইংরেজ ম্যানরা যেভাবে শিখে, ইংলিশটা যেভাবে শিখে সেভাবে ইংলিশ শিখতে হয়। আবার অনেকে বলেন বাংলা বেসে ইংলিশ শিখতে হয় ট্রান্সলেশনের মাধ্যমে, আবার অনেকে বলেন প্র্যাকটিসের মাধ্যমে, অনেকে বলে কমিউনিকেটিভের মাধ্যমে। বিভিন্ন জন বিভিন্নভাবে বলতেছে, তাদের সকলের প্রতি সম্মান রেখে বলতেছি সবগুলা ম্যাথডই সঠিক। আমার কাছে মনে হচ্ছে যে ইংলিশ ভাষা শেখা নিয়ে তেমন অন্ধকারাচ্ছন্ন মন নাই আমাদের কারো। একটা জায়গায় অনেকে দেখা যায় যে মাস্টার ডিগ্রি পাস করার পরেও যে তারা অনেক ভার্বের যথাযথ ব্যবহার করতে পারেন না, কারণ সেই ভার্ব সম্পর্কে, ইংলিশ ক্রিয়া সম্পর্কে, ইংলিশ ভার্ব সম্পর্কে সঠিক তথ্যটা তার অন্তরে নাই। ঠিক যেমন করে না থাকে না পাস্ট পার্টিসিপলে ইউজের দিকে। এই পাস্ট পার্টিসিপল ফর্মগুলা আসলে যে একটু গোলমেলে ফর্ম, সেটা তার মনে একটা অন্ধকারচ্ছন্ন বিষয় জাগ্রত করে যে পাস্ট পার্টিসিপল ফর্মটা আমি কিভাবে ইউজ করব। কেননা অনেক শিক্ষার্থী বন্ধুরাই জানে না যে পাস্ট পার্টিসিপল ফর্মটা একটা দ্বৈত মাহাত্ম্য রয়েছে। যেমন রয়েছে
এই গো কোনো সাবজেক্ট ছাড়া অর্থ প্রকাশ করে না। এই গো আমি আগেই বলেছি সাবজেক্ট দিলেই তার অর্থ প্রকাশ করে। ঠিক তেমনি ওয়েন্ট, এই ওয়েন্টটা সাবজেক্ট ছাড়া অর্থ প্রকাশ করে না। ঠিক তার আগে সাবজেক্ট দিলেই সে অর্থ প্রকাশ করে। ঠিক তেমনি গন, এই গনটা, এই যে গন বিষয়টা, সেটা কিন্তু নিজে নিজে অর্থ প্রকাশ করে, আবার সাবজেক্ট সহ লিখলেও অর্থ প্রকাশ করে। এইখানে হচ্ছে এটা একটা ইন্দ্রজাল যে নিজে নিজে অর্থ প্রকাশ করে কিরকম। তবে আজকাল মোবাইলের বদৌলতে বা মিডিয়ার বদৌলতে নিজে নিজে পাস্ট পার্টিসিপেলের যে অর্থটা পরিগ্রহ করে সেটা অনেকেই সহজভাবে বুঝে নিয়েছেন। যারা বুঝতে পারছেন না এরপরও তাদের জন্য আমি বলবো যে গন ব্যবসাটা বা পাস্ট পার্টিসিপেলের যে ভার্বের ক্রিয়ার রূপগুলা সেটা আসলে ব্যবহার বিধিতে কেমন সেই প্রসঙ্গে আমি আপনাদেরকে নতুন কিছু টিপস দিতে যাচ্ছি, যেগুলো আপনাদের মনেই আছে কিন্তু মনে হবে নতুনভাবে শিখলাম। অর্থাৎ আমরা ইংলিশ প্রথাগতভাবে শিখি, এটা ইংলিশ বই কিনে এনে শিখি, এটা ইংলিশ নোট কিনে এনে শিখি, এটা ইংলিশ ম্যানের কাছ থেকে ইংলিশ শিখি, ইংলিশ জানা মানুষের কাছ থেকে ইংলিশ শিখি। কিন্তু ইংলিশটা সবাই যেভাবেই শিখুক না কেন এরপরও কিছুটা অসুবিধা ফিল করি। সেই অসুবিধার জায়গাটাকে আমি একটা মুছে দিতে চাই, একটু কমফোর্টেবল করে দিতে চাই, একটু আরামদায়ক করে দিতে চাই, যাতে তার মনে এটা যেন একদম পরিষ্কার আকাশের মতো মনে হয়। তাহলে চলুন আমরা এই বোর্ডটাকে মুছে নিয়ে আমরা নতুন একটা কিছু লিখি, যেটা আপনাদের অত্যন্ত প্রয়োজনীয় হবে। এবং শুরুতেই এই পাস্ট পার্টিসিপেলের ফর্মটা নিয়ে আমি আপনাদের কথা বলবো। পাস্ট পার্টিসিপেলের ব্যবহারটা আমরা কনজাংশন অফ ভার্বসের 3 নম্বর সারির ভার্বগুলা নিয়ে আমরা আলোচনা করতেছি। যদিও 3 নম্বর সারির পরেও কিন্তু আরো দুটো সারি থাকে। সাধারণত গ্রামার বইতে বা কোনো নোটে অনেক সময় এই দুটো সারির কথা উল্লেখ করা থাকে না, বা অনেক রাইটার অনেক সময় উল্লেখ করেন। না থাকারও একটা কারণ আছে, আর থাকারও একটা কারণ আছে। যারা খুব ভালোভাবে চিন্তা করেন বিষয়টা, তারা অনেক সময় পাস্ট পার্টিসিপল পরে যে লাইনটা, যেটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলি, এখন আমি অবশ্য সেই বিষয়ে আলোচনা করব না, শুধু নামটা মনে করার জন্য যে পাস্ট পার্টিসিপল পরে প্রেজেন্ট পার্টিসিপল থাকে। তো চলো আমরা পাস্ট পার্টিসিপল ভার্বগুলার নিজে নিজে কিভাবে অর্থ প্রকাশ করে, আবার সাবজেক্ট সহ অর্থ কিভাবে প্রকাশ করে সেটা আমরা দেখে নিই। পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল 3 নম্বর সারি। তিন নম্বর সারির ভার্বগুলো ঠিক তেমনি 3 নম্বরের ভার্বগুলো বললে প্রথমেই মনে হয় যেমন আমরা ডু থেকে যে শুরু করি, তাহলে ডু ডিড ডান, এই ডানটাকে মনে করতে পারি। পরেরটা গো ওয়েন্ট গান, সেই গানকে মনে করতে পারি। কিন্তু এই দুটো তো অত্যন্ত সাধারণ বিষয়, আমরা সবাই এর মধ্যে জানি। কিন্তু এছাড়াও পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ পাস্ট পার্টিসিপল ভার্বগুলো অনেক লম্বা এর তালিকা, এটা অনেক সময় মনে রাখতে হয়। এর মধ্যে কিছু রেগুলার ভার্ব আছে, ইরেগুলার ভার্ব আছে, স্ট্রং ভার্ব আছে, উইক ভার্ব আছে। সেগুলা বিশদ আলোচনা যখন আমরা করব অন্যান্য ভিডিওতে তখন আমরা বলবো। শুধু আজকে এই পাস্ট পার্টিসিপলের অর্থটা নিজে নিজে কিভাবে হয় সেই বিষয়টা আপনাদের দেখানোর চেষ্টা করব, এবং সাবজেক্ট সহ কিভাবে হয় সেটাও দেখানোর চেষ্টা করব। তবে আমরা কম বেশি সবাই জানি যে টেন্স বলে একটা কথা আছে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন ভার্বের কনজাংশন অফ ভার্বের প্রথম দুটো সারি হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এর জন্য নির্ধারিত, সেটা আর কোনো টেন্সের জন্য নির্ধারিত না। ঠিক পাস্ট পার্টিসিপলে যে ভার্বগুলো আছে সেটা অনেক জায়গায় যায়, এটা অনেকের সম্পদ, তার জন্য কোনো নির্দিষ্ট টেন্স নাই, সে সব জায়গায় বিভিন্ন রূপে সে যেতে পারে। সেই জন্য এটা একটা নিজস্ব অর্থ আছে। যেমন ডান যদি বলি, যেমন আই হ্যাভ ডান, আই হ্যাভ ডান, সেটা বাংলা হচ্ছে আমি করেছি, করেছি।
তাহলে আই হ্যাভ গন, আই হ্যাভ গন, আমি গিয়েছি, আমি গিয়েছি। যদি হয় আই হ্যাভ রিকোয়েস্টেড, রিকোয়েস্টেড অর্থ হচ্ছে আমি অনুরোধ করেছি, অনুরোধ করেছি। এইভাবে আরো লম্বা হতে পারে, তবে এইগুলো হচ্ছে টেন্সের মধ্যে গিয়ে, যেমন এই টেন্সগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা আমরা সবাই জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। ঠিক তেমনি টেন্সে গিয়ে পূর্ণ বাক্য হচ্ছে আমি করেছি, আমি গিয়েছি, আমি অনুরোধ করেছি। কিন্তু শুধু ডান, শুধু ডান, শুধু ডান, সেটার অর্থ কি? শুধু ডানের বাংলা যে অর্থ করা যায় সেটা হচ্ছে কৃত, অর্থাৎ করা হয়ে গেছে, এমন করা হয়েছে পূর্বে, পূর্বে, পূর্বেই অর্থে। অর্থাৎ কেউ যদি আপনি প্রশ্ন করেন যে আপনি কি কাজটি করেছেন, সে যদি বলে করেছিলেন, সে যদি বলে কৃত, অর্থাৎ করা হয়েছে পূর্বেই। বা আপনি করেছেন, সে যদি বলে কৃত। যদি বলে হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, সে যদি বলে আই হ্যাভ ডান, তাহলে বোঝা গেল সে করেছে। আর যদি আই হ্যাভ ডান না বলে শুধু বলে হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, তার উত্তরে যদি বলে ডান, তার মানে সেটা কৃত, অর্থাৎ সে করেছে। শুধু ডান বললে অর্থটা পরিপূর্ণতা পায়, সে তার জন্য সাবজেক্ট বা হ্যাভ বা হ্যাজ এগুলা দরকার পড়ে না। ঠিক তেমনি গন, যদি কেউ বলে হ্যাঁ হ্যাজ ই গন, আপনি যদি বলেন ইয়েস হি হ্যাজ গন, তাহলে অর্থটা পরিপূর্ণভাবে হয় যে সে গিয়েছে বা আমি গিয়েছি। কিন্তু কেউকে যদি বলে প্রশ্ন করা হয় হ্যাভ ইউ গন, হ্যাঁ হ্যাজ ই গন, শুধু যদি সে বলে গন, তার মানে গন বললে তার যাওয়া হয়েছে বোঝাচ্ছে। শুধু যদি বলে গন, যাওয়া হয়েছে, যাওয়া সম্পাদন হয়েছে, সম্পাদন হয়েছে, যাওয়া সম্পাদন হয়েছে, এইভাবে বোঝাচ্ছে। অর্থাৎ ডান গান বললেই অর্থ প্রকাশ পায়, আবার আই হ্যাভ ডান, আই হ্যাভ গান, আই হ্যাভ রিকোয়েস্টেড বললে অর্থ প্রকাশ পায়। ঠিক তেমনি আরেকটি প্রকার আছে, এটা আমরা বুঝিয়ে দিচ্ছি যে তেমনি রিকোয়েস্টেড, যেটা আমি নিচে লিখেছি রিকোয়েস্টেড, রিকোয়েস্টেড, আই হ্যাভ রিকোয়েস্টেড, ইউ হ্যাভ রিকোয়েস্টেড, হি হ্যাজ রিকোয়েস্টেড, এর অর্থ হচ্ছে আমি অনুরোধ করেছি, সে অনুরোধ করেছে, তুমি অনুরোধ করেছো, এইভাবে। তাহলে শুধু রিকোয়েস্টেডের অর্থটা কি? শুধু টেন্স ছাড়া, সাবজেক্ট ছাড়া তার অর্থটা হচ্ছে অনুরোধকৃত, অনুরোধকৃত, অনুরোধকৃত। অর্থাৎ একটা অনুরোধ আসছে আপনার কাছে, একটা রিকোয়েস্ট আসছে, এই রিকোয়েস্টটা আপনি ফুলফিল করেছেন, আপনি পরিপূর্ণ করেছেন, এবং করাটাকে আপনি বলতেছেন রিকোয়েস্টেড, অর্থাৎ অনুরোধকৃত। এটা অনুরোধ করা হয়েছে, অলরেডি হয়েছে, এটা হি হ্যাজ রিকোয়েস্টেড বললেও হয়, ইউ হ্যাভ রিকোয়েস্টেড বললেও হয়, হি হ্যাজ রিকোয়েস্টেড বললেও হয়। ঠিক তেমনি শুধু রিকোয়েস্টেড বললে অনুরোধকৃত বোঝা যাচ্ছে। অর্থাৎ এই পাস্ট পারফেক্ট, পাস্ট পার্টিসিপেন্ট ফরমেশনে যে ভার্বগুলো আছে সেটা একটা অবস্থা বোঝা যাচ্ছে, অর্থাৎ সে নিজে নিজে অর্থ প্রকাশ করছে। যেমন টিয়ার, টি ই আর, টিয়ার মানে ছেড়া, আর টোর মানে পাস্ট ফর্ম, আর এটা টর্ন, টর্ন মানে ছেড়া, অর্থাৎ ছেড়া। অর্থাৎ আই হ্যাভ টর্ন, আই হ্যাভ টর্ন, ইউ হ্যাভ টর্ন, হি হ্যাজ টর্ন, হি হ্যাজ টর্ন। আমি ছেড়েছি, তুমি ছেড়েছো, সে ছেড়েছে। তাহলে আমার সাথে সম্পর্কিত যে টেন্স গুলাতে এটা পরিপূর্ণ বাক্য হিসেবে আমরা পাই। কিন্তু শুধু টর্ন বললে আমরা বুঝবো ছেঁড়া। যেমন টর্ন ক্লথ, যদি এরকম হয় টর্ন ক্লথ, টর্ন ক্লথ, টর্ন ক্লথ, ছেঁড়া কাপড়, ছেঁড়া কাপড়। ছেঁড়া কাপড়।
তাহলে এই ছেঁড়া কাপড় টর্ন, এই ছেঁড়া কাপড় টর্ন ক্লথ, এই টর্ন ক্লথ ছেঁড়া কাপড়কে নির্দেশ করতেছে। আর ছেঁড়াটা কি অবস্থায় নির্দেশ করতেছে? তার কাপড়ের অবস্থায় নির্দেশ করতেছে। তাইলে এই টর্ন ভার্বটা পাস্ট পার্টিসিপল ফরমেশনটা একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে। ছেঁড়া অর্থাৎ কাপড়ের অবস্থা, দোষ গুণ অবস্থাকে বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে এটা আছে অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভকে আমরা সরাসরি আমরা বাক্যে ব্যবহার করতে পারি। যেমন আই হ্যাভ টর্ন, ইউ হ্যাভ টর্ন, হি হ্যাজ টর্ন, বা বলতেছে আই স এ টর্ন ক্লথ, আমি একটি ছেঁড়া কাপড় দেখলাম, শুধু টর্ন। আর যদি বলি হ্যাঁ দেয়ার ইজ এ টর্ন ক্লথ, তাহলে সেটাকে একটা ছেঁড়া কাপড় হিসাবে উপস্থাপন করা হচ্ছে, অর্থাৎ এটাকে অ্যাডজেক্টিভ হিসাবে বলছি। ঠিক তেমনি আরো ভার্বগুলো আছে, যে ভার্বগুলো নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি, এবং সেটা অনেকটা পাস্ট পার্টিসিপলের অ্যাডজেক্টিভ হিসাবে, যে একটা অনুরোধকৃত, রিকোয়েস্টেড একটা টর্ন, সেই ক্ষেত্রে একটা অন্যান্য ভার্বগুলো আমরা দেখে নিই। সেটা হচ্ছে টর্ন, এটা হচ্ছে আচ্ছা ঠিক তেমনি রিটার্ন। এই রিটার্ন হচ্ছে পাস্ট পার্টিসিপল, তাহলে এই রিটার্নটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, আবার এটা পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের মতো। যদি বলি একটি কাগজে লিখিত আছে, তাহলে বলবো যে ইট ইজ রিটেন অন এ পেপার, এটা কাগজের উপরে লিখিত আছে। আর যদি বলি রিটেন, তাহলে এটা অর্থ হচ্ছে শুধু লিখিত, লিখিত। আর যদি বলি ইটেন, ইটেন, তাহলে এটা খাওয়া হয়েছে অর্থে, খাওয়া, খাওয়া হয়েছে অর্থে। যদিও এটাকে আমি যদি লিখি খাইত, খাইত বোঝানোর জন্য খাইতো, কিন্তু এই খাইতো ভাষাটা কিন্তু বাংলায় ভাষায় নাই, লিখিত আছে কথাটা, কিন্তু খাইতো হয় না। কিন্তু বোঝানোর সুবিধার্থে আপনারা যারা শিক্ষার্থী তাদের বোঝানোর সুবিধার্থে খাইতো, একটা জিনিস খাওয়া হয়েছে, অলরেডি খাওয়া দেখা হচ্ছে যে খাওয়া হয়েছে, সেটা বোঝাতে খাইতো, অর্থাৎ খাওয়া হয়েছে অর্থ হলে ইটেন, আর লেখা হয়েছে অর্থ লিখিত, সেটা রিটেন, ইটেন রিটেন। ঠিক এরকম যদি হয় প্লেড, প্লেড অর্থাৎ খেলা হয়েছে অর্থে, খেলা, খেলিত। যদি বলি খেলিত, যদিও এই ভাষাটা বাংলায় নাই, বোঝানোর জন্য ওইটার সাথে মিল রাখার জন্য লিখিত, খাইত, খেলিত এটা আছে, কিন্তু এটা বাংলা ভাষায় নাই। মনস্তাত্ত্বিকভাবে বোঝানোর জন্য খাইত, লিখিত, খেলিত, অর্থাৎ এটা খেলা হয়েছে, প্লেড, এবং প্লেড হয়েছে, এবং এটা একটা রূপ প্রয়োগ করতেছে, এবং এটা হচ্ছে পাস্ট পার্টিসিপলের মতো কাজ করতেছে, এবং এটা সাবজেক্ট দিয়েও কাজ করে। যেমন আই হ্যাভ প্লেড, আমি খেলেছি। আর শুধু প্লেড, প্লেড। তুমি যদি আমাকে জিজ্ঞেস করো, কেউ যদি আমাকে জিজ্ঞেস করে, সে যদি আমাকে জিজ্ঞেস করে খেলা কি হয়েছে, তাই বলবো প্লেড, অর্থাৎ খেলা সম্পাদন হয়েছে। সেই অর্থে এইভাবে পাস্ট পার্টিসিপল গুলো আমরা ইউজ করতে পারি। এছাড়া অনেক অগণিত পাস্ট পার্টিসিপল আছে, সেগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে এই ক্লাসটা মনোযোগ দিয়ে শুনলে পরবর্তী ক্লাসে যে ইংলিশ বাক্য তৈরি করতে পাস্ট পার্টিসিপল বা প্রেজেন্ট পার্টিসিপল, যেটা আমি এখন দেখাইনি, প্রেজেন্ট পার্টিসিপলের যে ব্যবহার বিধি, সেটা ধীরে ধীরে আপনাদের সামনে উপস্থাপন করবে, যাতে আমার ক্লাসটাও যেন অন্যান্য সবার মতো কঠিন করে উপস্থাপন না করতে পারি, অর্থাৎ সহজভাবে করতে পারি। সেই জন্য অল্প অল্প করে আমার ক্লাসটা এগিয়ে নিয়ে যাব, এবং মনোযোগ দিয়ে আমার ক্লাসটা যদি আপনারা দেখেন, এবং দেখার পর যদি আপনাদের মনে হয় ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করবেন, এবং পাশে বেল আইকন আছে, সেটাকে আপনি বেলটা বাজিয়ে দিবেন, আর আপনারা লাইক দিবেন, আর পাশাপাশি কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন আপনাদের কেমন লাগছে। যারা অনেক বয়সে বড়, অনেক বয়স হয়েছে, এরপরও ইংলিশটা এভাবে তাদের রপ্ত না, তারা আমার ক্লাসগুলো দেখলে একদম শুরু থেকে, যেগুলো ক্লাস 8 থেকে শুরু হয়ে মাস্টার ডিগ্রি পর্যন্ত ইংলিশ শেখার ব্যাপারটা রয়েছে, সেটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে। তবে তাড়াহুড়ার কিচ্ছু না, আমার ক্লাসটা ম্যাক্সিমাম সময় দেখবেন যে চিন্তার সাথে জড়িত,
একটু চিন্তার সাথে জড়িত। ইংলিশ খুব এটা শিখতে হবে, খুব এটা ভোকাবুলারি শিখতে হবে সেরকম কিছু না, কিন্তু চিন্তার সাথে জড়িত। সেটা আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন। সেই পর্যন্ত, পরবর্তী ক্লাস পর্যন্ত আপনারা সবাইকে আপনাদের স্বাগত জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।